দেখুন, যেভাবে বলেছি গত পরশুদিন ঠিক সেভাবে হয়েছে। ইরানের সর্বোচ্চ যে ধর্মীয় নেতা জনাব আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর সেখানকার এখন সর্বোচ্চ সুপ্রিম লিডার কি হবে এ নিয়ে অনেক জল্পনা-টল্পনা হচ্ছিল গত ২ দিন যাবৎ। তো অনেকেই কিন্তু আরাফির কথা বলছিলেন, আরাফি আলভির কথা বলছিলেন। আমি গত ঠিক আমার ৩ টা স্ট্যাটাসের আগে আমার অ্যাকাউন্টে আমি কিন্তু স্পষ্টভাবে লিখেছি যে, পরবর্তী সুপ্রিম লিডার হতে যাচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি। তিনি আজকে একটু আগের খবরে যতটুকু জানলাম তিনিই হয়েছেন মুজতবা খামেনি। তিনি হলেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে এবং তিনি কিন্তু আয়াতুল্লাহ নন। আপনাদের মনে রাখতে হবে আয়াতুল্লাহ মানে কি? আয়াতুল্লাহ হলো আমাদের দেশের যে এক মুফতি যাদেরকে বলা হয়। মুফতি আছে সৌদি আরবে মুফতি বলা হয়, গ্র্যান্ড মুফতি বলা হয়। বিভিন্ন আ ইসলামিক দেশে আ মুফতি যারা হলো সবচেয়ে জ্ঞানী এবং যারা বিশেষ করে আ ইসলামিক আইন কানুন সম্পর্কে ব্যাখ্যা দেয়, বিশ্লেষণ করে কোরআনের আলোকে তাদেরকে আমরা সাধারণত মুফতি বলি বা ইসলামী পরিভাষায় মুফতি বলে। ঠিক একইভাবে ইরানেও তাদের যে দেশীয় কালচার এবং ধর্মীয় রীতিতে সেখানে আয়াতুল্লাহ বলা হয়। তো আয়াতুল্লাহ হলো তাদের মধ্যেও আবার গ্র্যান্ড আয়াতুল্লাহ আছে। তো আয়াতুল্লাহ আলী খামেনি বিশেষ করে আয়াতুল্লাহ আবার যারা সর্বোচ্চ লেখাপড়া করে ধর্মীয় লাইনে, হ্যাঁ? তাদেরকেই আয়াতুল্লাহ বলা হয়। আ জনাব মুজতবা কিন্তু আয়াতুল্লাহ নন। তিনি শুধুমাত্র একজন মানে মধ্য স্তরের একজন ইসলামিক স্কলার। হাই ইসলামিক স্কলার নন। তবে তাকে দেয়ার অনেকগুলি কারণ রয়েছে এবং তার নিয়োগটা কিন্তু সরাসরি আইআরজিসি, আইআরজিসির সরাসরি হস্তক্ষেপে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা জানেন যে বর্তমানে এবং গত অনেক বছর ধরেই কিন্তু ইরানের সবচেয়ে বড় দুর্বলতা এবং ইরানের সবচেয়ে যতটুকু ক্ষতি হয়েছে এ পর্যন্ত সবচেয়ে বড় দুর্বলতা এক জায়গাতে সেটি হলো তাদের তথ্য সরবরাহ। যত কথাই বলেন না আমাদের আসলে এই ইসলাম ধর্মের যেখানে আছে বেঈমানদের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। সেক্ষেত্রে ইরান অনেক শক্তিশালী হলেও ইরানের যে ভিতরে ইরানের সরকারের ভিতর, ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাহিনীর ভিতর আইআরজিসি কিন্তু আ অনেক অনেক শক্তিশালী একটা সাঁজোয়া বাহিনীও, যেটা কল্পনা করার মতো নয়। এত্ত শক্তিশালী। তারা কিন্তু খুবই ডিসিপ্লিনড একটা বাহিনী। তারা কিন্তু সেনাবাহিনী নয়, সেনাবাহিনীর বাহিরে তাদেরকে একদম পুরোপুরি আজকে বহু বছর ধরে আ শক্তিশালী এবং সবচেয়ে এলিট বাহিনী হিসেবে তাদেরকে ইরান সরকার তাদেরকে মেইনটেইন করে আসছে। তো এখন এই মুহূর্তে আসলে যুদ্ধ কিন্তু আইআরজিসি করছে। যুদ্ধ কিন্তু সেনাবাহিনী তথা ইরানের সরকার বা সাধারণত সব বাহিনীর আ নেতৃত্বে কিন্তু যুদ্ধ হচ্ছে না। যুদ্ধটা মূলত হচ্ছে কিন্তু আইআরজিসির নেতৃত্বে। এবং যে কারণে আইআরজিসি আ এই মুহূর্তে মনে করছে যে সবচেয়ে বেশি প্রয়োজন এখন সুপ্রিম লিডার কে হবে তার মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন যে নিরাপদ একজন মানুষ হবে যার কাছে নিশ্চিন্তে দেশের দায়িত্ব দেওয়া সম্ভব হবে। কারণ সুপ্রিম লিডার মানে কিন্তু প্রেসিডেন্টেরও অনেক উপরে। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের অনেক উপরে সুপ্রিম লিডার। একদম নাম্বার 1 সবার টপ হলো আ সুপ্রিম লিডার যিনি ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার কথাতেই সব চূড়ান্ত সিদ্ধান্ত হয় দেশের সার্বভৌমত্বের প্রশ্নে। তো যাই হোক এখন এটি করা হয়েছে কারণ হলো অনেকে আমি গত পরশুদিন যখন স্ট্যাটাস দিয়েছি যে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই হবে শেষ পর্যন্ত সুপ্রিম লিডার। অনেকে আমার এখানে কমেন্ট করেছেন যে আমার অ্যাজাম্পশন ভুল, আমার বিশ্লেষণ ভুল। আসলে অন্য কেউ হতে যাচ্ছে। এখানে তারা পরিবারতন্ত্র আনবে। আরে ভাই এটা পরিবারতন্ত্রের ব্যাপার না। এটা বিশ্বাসের একটা বিষয়। এখানে আয়াতুল্লাহ আলী খামেনি কিভাবে নিহত হয়েছেন আপনারা ভালো করে জানেন যে তাকে কিন্তু ফলো করতে হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে। আ আপনার আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ এবং আপনার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ কিন্তু খুব সুপরিকল্পিতভাবে গত কয়েক সপ্তাহ তার আ গতিবিধি লক্ষ্য করছিল আয়াতুল্লাহ আলী খামেনির গতিবিধি লক্ষ্য করছিল। তিনি কোথায় যান, প্রতিদিন কি করেন, কোথায় বসেন, কয়টার সময় আসেন, যান, কখন কার্যালয়ে বসেন, কখন বাসায় বসেন। এই সব কিন্তু আপনার আ পর্যবেক্ষণ করেই কিন্তু তাদের উপরে হামলা করা হয়েছে। তাদের উপরে হামলা করার কথা ছিল না। হামলা করার কথা ছিল এই আইআরজিসির বা সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়, আমেরিকা এবং ইসরায়েলি জোট। কিন্তু যখন তারা এই যে সর্বোচ্চ নেতা আ সে যে ঠিক করবার জন্য যে কার্যালয়, যে ভবনটিতে আ করা হয়,
বিভিন্ন ধরনের সমাবেশ করা হয় এবং মিটিংয়ের মাধ্যমে যে সর্বোচ্চ নেতা নির্ধারণ করে, সেই ভবনটাতে কিন্তু ওইদিন যেদিন আলী খামেনিকে মারা হয়েছে, সেদিন হঠাৎ করেই তাদের প্ল্যান হয়েছে যে যত সর্বোচ্চ নেতারা আছে সবাই বসে তারা একটা মিটিং করবে। সেই মিটিংয়েই কিন্তু সর্বোচ্চ নেতাদের প্রায় অনেককেই কিন্তু মেরে ফেলেছে আপনার হামলা করে। এই আ আমেরিকা এবং ইসরায়েলের এই পরিকল্পনা কিন্তু এরকম ছিল না। যখন তাদের গোয়েন্দা তথ্য এসছে যে না, সবগুলি মানে একদম লিডার একসাথে এখন রয়েছে এই ভবনে, তখনই তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেই এখানে ফায়ার করল। যে কারণে সবাই নিহত হয়েছে একরকম। এখন নিহত হয়েছে ভালো কথা। মোস্তফা আলী খামেনি খুবই একজন আ ব্রিলিয়ান্ট একজন মানুষ। সে খুব আ মানে ভিজিবল মানুষ ছিলেন না। ক্ষমতার খুব সামনে ছিলেন না কখনো। তবে আয়াতুল্লাহ আলী খামেনির সুযোগ্য একজন ছেলে। তিনি অবশ্যই ইরানের মানে পরবর্তী সময়ের বিশ্বস্ততার সাথে তিনি ইরানকে নেতৃত্ব দিতে পারবেন বলে অনেকেই মনে করেন। যেটি একটু আগে আজকে বাংলাদেশ সময় খুবই ভোরে হয়তো ৫টা-৬টার দিকে ইরানি সময়ের ইরানি একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশ হয়েছে। যাই হোক, এটি আপনাদেরকে জানালাম। প্রিয় বন্ধুরা যারা দেখছেন তারা অবশ্যই মনে রাখবেন সবকিছুর মধ্যে পরিবারতন্ত্র না। পরিবারতন্ত্রেরও একটা ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। তবে এই মুহূর্তে বিশ্বাসের খুব প্রয়োজন, বিশ্বস্ত নেতৃত্বের খুব প্রয়োজন ইরানে, সেটিই তারা করেছে। আর আরেকটি বিষয় হলো বর্তমানে আ ট্রাম্প কিন্তু খুব মুসিবতে আছে। আপনাদেরকে বলে রাখি। খুবই মুসিবতে আছে। ট্রাম্প আসলে যে পরিকল্পনা তাদের ছিল সেটিকে পরিবর্তন করে যেভাবে তারা আ আক্রমণটা করেছে, এতে করে কিন্তু ট্রাম্পের আসলে দুনিয়া জুড়ে জনপ্রিয়তা একদম তলানিতে গেছে। তার নিজের দেশেই কিন্তু জনপ্রিয়তা একদম তলানিতে গেছে। সেখানে প্রায় ৬০% এর অধিক মানুষ তার বিরুদ্ধে ভোট দিয়েছে, যে এই মুহূর্তে তার জনপ্রিয়তা যাচাই করতে গিয়ে এই যুদ্ধের পরবর্তীতে বিভিন্ন মাধ্যম যে তার দেশে জরিপ করে, সেই জরিপে তার অবস্থান একদম তলানিতে আছে। সুতরাং সে কিন্তু ঝুঁকিতে আছে এবং বিশেষ করে মিডল ইস্টের যেসব দেশে আমেরিকান আ যারা নাগরিকরা বিভিন্ন পেশাদারিত্বের কারণে এখানে অবস্থান করছেন, তাদের সবাইকে প্রায় ১৪টা দেশ থেকে কিন্তু আমেরিকান নাগরিকদেরকে দেশে ফিরে যেতে বলা হয়েছে খুবই দ্রুত। আবার অন্যদিকে আজকে কিন্তু দুবাইতে আমেরিকান এম্বাসিতে ফায়ার করা হয়েছে, মানে আক্রমণ করা হয়েছে ইরানের পক্ষ থেকে। ইরান এই পর্যন্ত প্রায় ১৫টা দেশে আপনার যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনাতে, অবৈধ স্থাপনাতে আক্রমণ করেছে এবং প্রায় ধ্বংস করে দেওয়ার মতো অবস্থা। সুতরাং ইরান থেমে নেই। ইরানের হামলা দিনকে দিন বাড়ছে। পেছনে আবার চীন কিন্তু ফোন দিয়েছে ইসরায়েলকে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়ে বলে দিয়েছে যে তোমরা এটা বন্ধ করো, না হলে আমরা কিন্তু আছি ইরানের সাথে। এই ধরনের অবস্থাতে আমার কাছে মনে হয় সামনের সময়টা আরও বেশি কঠিন যাবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য। আমি আশা করি ইরানের জয় প্রায় কাছাকাছি আছে। ডেফিনিটলি উভয় পক্ষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আর ইরানের সবচেয়ে অমূল্য ক্ষয়ক্ষতি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তবে ইরান যে যত কিছুই করুক পশ্চিমারা, ইরান যে থেমে থাকবে না, ইতিমধ্যে কিন্তু পশ্চিমাদের অনেক দেশ যারা বলেছিল একসাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে হামলায় অংশগ্রহণ করবে, তারাও কিন্তু পিছু টান নিয়েছে। সুতরাং ইরানের বিজয় নিশ্চিত, ইসলামের বিজয় অবশ্যই হবে। আমি মনে করি যে এবার যদি হয়, তাহলে ইসলামিক অন্যান্য দেশগুলির একটা শিক্ষা হবে এবং নতুন করে মুসলিম দেশগুলির নেতৃত্ব নতুন করে নির্ধারণ করতে হবে। না হয় কিন্তু এটি কিন্তু শুধুমাত্র ইরানিদের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিসকে ধ্বংস করবার জন্য পশ্চিমাদের টার্গেট, এটি সম্পূর্ণ মিথ্যা। এটি সম্পূর্ণ আয়োজন এবং পরিকল্পনা হলো মুসলিমদেরকে ধ্বংস করে জায়নবাদ প্রতিষ্ঠিত করা, পুরো মিডল ইস্টকে ইসরায়েলের নেতৃত্বে নিয়ে পুরো এই দেশের এই অঞ্চলের যত খনিজ সম্পদ রয়েছে মূল্যবান, সব কিছুকে তারা উপভোগ করবে এবং এর নেতৃত্বে থাকবে এই জায়নবাদী দেশ ইসরায়েল। এবং তাদেরকে যদি নির্মূল করা না হয়, বিশ্বাস করুন মুসলিমদের ভবিষ্যৎ খুবই কঠিন অবস্থা আছে। এদিকে ইন্ডিয়া কিন্তু এটার মধ্যে সাপোর্ট দিচ্ছে। সব কিছু মিলিয়ে আমাদের এই অঞ্চল সহকারে মধ্য প্রাচ্য থেকে শুরু করে দক্ষিণ এশিয়া কোথাও আমরা ভালো নেই। প্লিজ সবাই দোয়া করুন। অবশ্যই অন্যদেরকেও দোয়া করার জন্য বলুন। আমরা মনস্তাত্ত্বিকভাবে মুসলিম কান্ট্রির পক্ষ থেকে যেই লড়াই করবে তার পক্ষে আমরা থাকবো। সে যেই পন্থাই হোক, যে ধরনের আ প্রকৃতির মানুষই হোক, তাদের পক্ষে আমরা কথা বলতে হবে। ধন্যবাদ। সালাম।